গ্রাম থেকে শহর, পাড়া থেকে মহল্লা, দেশ থেকে বিশ্ব, সবকিছুর চালিকা অর্থ। সে অর্থনীতির 10 দিগন্ত নিয়ে চ্যানেল এস এর নিয়মিত আয়োজন লিডারশিপ অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি নবুয়ত রহমান। পরিবেশিত হচ্ছে হিট বাংলাদেশ, প্রিমিয়াম হোল্ডিংস লিমিটেড, ইনটেক প্রপার্টিস লিমিটেড এবং দৌলত প্রপার্টিস লিমিটেডের সৌজন্যে। দর্শক, আমরা স্বাধীনতার 54 বছরে শুরু হয়েছে স্বাধীনতার মাস। দর্শক, কথা বলতে চাই অর্থনীতি উন্নয়ন নিয়ে। অত্যন্ত চমৎকার দুজন লিডার আমাদের এই স্টুডিওতে যুক্ত আছেন। তারা কথা বলবেন অর্থনীতি উন্নয়ন এবং স্বাধীনতার 54 বছরে আমরা পদার্পণ করেছি। প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি মোহাম্মদ আব্দুল কাদের, যুগ্ম আহ্বায়ক, ভাসানী অনুসারী পরিষদ। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। আরও একজন আমাদের সাথে যুক্ত আছেন সৈয়দ হাবিব আলী, উপদেষ্টা, ট্যুরিজম ডেভেলপার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলবো উন্নয়ন, অর্থনীতি, রাজনীতি সব বিষয়গুলো নিয়ে। প্রথমেই আব্দুল কাদের, আপনাকে দিয়ে অনুষ্ঠান শুরু করতে চাই। আমরা চলছে রমজান মাস, পবিত্র মাহে রমজান। বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের ইফতার কার্যক্রমের মাধ্যমে তাদের মাঠের রাজনীতি শুরু করছে এবং তাদের কার্যক্রমের জানান দিচ্ছে। আপনি একজন মাঠের কর্মী, একজন রাজনৈতিক কর্মী, আপনার কাছে কি মনে হয় আমরা যে ইফতারের রাজনীতি করছি, ব্যবসায়ীরা যে তাদের পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে, এই বিষয়টা আসলে আপনি কিভাবে দেখছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেল এসকে ধন্যবাদ। চ্যানেল এসের মাধ্যমে সমগ্র বাংলাদেশ এবং বহির্বিশ্বে যারা আছেন তাদের প্রত্যেককে রমজানের শুভেচ্ছা এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা। আপনি যেমনটি বলছিলেন, আসলে রমজান মাস হচ্ছে একটা শালীনতার মাস, এটা এমন একটা মাস, সহনশীলতার মাস। আনফর্চুনেটলি বাংলাদেশের ব্যবসায়ীরা এই রমজান মাসকে টার্গেট করে হচ্ছে অধিক পুঁজি বাড়িয়ে নেওয়ার জন্য, অধিক মুনাফা বাড়িয়ে নেওয়ার জন্য। আমরা দেখি যে সমগ্র বিশ্বে যত মুসলিম কান্ট্রি আছে, আপনি যদি কাতারের দিকে তাকান, কুয়েত, আবুধাবি এবং সৌদি আরব থেকে শুরু করে প্রতিটা মুসলিম কান্ট্রিতেই কিন্তু এই মাসকে কেন্দ্র করে প্রচুর ডিসকাউন্ট অফার চলে এবং অনেক সরকার তো গরিবদের জন্য বিনা টাকায় তারা ইফতার সামগ্রী বিতরণ করে বা উপহার সামগ্রী বিতরণ করে। আর আমাদের দেশে হচ্ছে উল্টোটা। আমরা দেখছি যে ব্যবসায়ীরা এই মাসটাকে কেন্দ্র করে তার এত বেশি মুনাফা করার চিন্তা করে যে প্রতিটা পণ্যের দাম তারা দ্বিগুণ তিনগুণ আকারে বাড়িয়ে দেয়। ভেরি আনফর্চুনেট। এটা আসলে কোনোভাবেই কাম্য না। কিন্তু আমাদের ব্যবসায়িকরা আসলে মানবিকভাবে আমার কাছে মনে হয় একটু বিকারগ্রস্ত, যার কারণে তারা জনগণের কথা চিন্তা করে না। আপনি একেবারে রুট লেভেল থেকে যদি আমরা শুরু করি, একদম বাজারে আপনি যান, বাজারে যে কিনা একজন তরকারি বিক্রেতা, সে যে বেগুনটা আমরা কিনেছি আজ থেকে 1 মাস আগে মাত্র 30 টাকা, আজকে আপনি গিয়ে দেখেন সেটা দাম 100 টাকা, 120 টাকা কেজি। কেন? কি কারণে? আমার কি উৎপাদন কস্টিং অনেক বেশি বেড়ে গেছে? ব্যাপারটা তো তা না। এখানে সরকারের একটা জবাবদিহিতার ব্যাপার থাকে, তাদের একটা মনিটরিং সেল কাজ করা উচিত। আমার কাছে মনে হচ্ছে এমনিতেই তো সরকার একটু একটা ঝামেলার মধ্যেই আছে, মানে তাদের কোনো কিছুতেই আমরা দেখতে পাচ্ছি না যে খুব একটা একতাবদ্ধ অবস্থা। সরকার বাজার সিন্ডিকেট আসলে কতটা দমন করতে পারলো বলে মনে হয়? না, একদমই পারেনি। যেটা হয়েছে যে শীতকালীন সবজি তো অটোমেটিক্যালি একটু দাম কম হয়, যেহেতু উৎপাদন প্রচুর হয়, সেক্ষেত্রে আমরা কিছুটা স্বস্তির মধ্যে ছিলাম। কিন্তু সরকারের তরফ থেকে যে ইনিশিয়েটিভগুলো নেওয়া দরকার ছিল, সেই ইনিশিয়েটিভগুলো আমরা দেখিনি, যার ফলশ্রুতিতে যেমন তেলের বাজার অস্থির, আপনি তেল পাচ্ছেন না। এখন যেই বিষয়গুলো নিয়ে সরকারের কাজ করার জায়গা ছিল, সেই বিষয়গুলোকে নিয়ে কিন্তু সরকার কাজ করতে ব্যর্থ হয়েছে। আমরা দেখতে পাইনি যে উল্লেখযোগ্য পরিমাণ কোনো কাজ এই সরকার করতে পেরেছে। ধন্যবাদ আপনাকে। আমি একটু আপনার কাছে ফিরতে চাই। স্বাধীনতার 54 বছরে আমরা চলছে স্বাধীনতার মাস। আপনি অনেকগুলো নির্বাচন দেখেছেন, রাজনীতির পালাবদল দেখেছেন। স্বাধীনতার 54 বছরে এসে আসলে প্রাপ্তি যে ছিল কতটুকু পূরণ হয়েছে এবং বাংলাদেশের অর্থনীতির গতিপথ কোন দিকে আছে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আসলে এটা তো আপনি যেভাবে প্রশ্ন করছেন অনেক বড় উত্তর হবে, এত তো দেওয়া সম্ভব না। আমরা কিছু পাইনি এটাও বলা ঠিক হবে না, কিন্তু দেশের অর্থনীতি বা উন্নতি এটার কিন্তু একটা সরকার শুধু এককভাবে করতে পারে না। এখানে সরকার, বেসরকারি প্রতিষ্ঠান সবার অংশগ্রহণমূলকভাবেই হয়। সরকারের একটা পার্ট কিন্তু আমরা যারা সাধারণ জনগণ, তারাও কিন্তু সরকারের একটা অংশ। এখানে আমরা কিন্তু আপনাদের নিজেদের ভূমিকাগুলো আমরা খুব স্পষ্ট করি না, আমরা নিজেদের ভুলগুলো কিন্তু শুধরাই না। আমরা সবসময় সরকার বলি, সরকারের দোষ। সরকার কিন্তু একটা লোক না, এটা একটা সামগ্রিক অর্থে সরকার বলা হয়। এখানে অনেকগুলা সেক্টর জড়িত। এখানে ব্যবসায়ীদের যেরকম অংশগ্রহণ আছে, প্রশাসনে যারা আছে তাদের ভূমিকা আছে, সরকার যারা পরিচালনা করছে তাদের ভূমিকা আছে, রাজনৈতিক অঙ্গনে যারা আছেন তাদের ভূমিকা আছে। এই সব মিলিয়ে কিন্তু একটা সরকারের অবস্থান। এখানে আমরা এককভাবে সরকারের দায়ী করার পক্ষপাতে আমি না, ব্যক্তিগতভাবে। কিন্তু আমার চোখে যেগুলো বাধে সেগুলো আমি নিয়ে বলছি। আমাদের প্রাপ্তি যেটা হওয়া, যে পরিমাণ হওয়া উচিত ছিল সেটা হয়নি কিন্তু এটা রাজনৈতিক নেতৃত্বের কারণে। কারণ আমাদের দেশে যে বিগত সরকার এ পর্যন্ত যারা আসছে,
সবাই চেষ্টা করেছে তার নিজেকে তুলে ধরার জন্য, ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেছে। কিন্তু আপনাকে প্রাতিষ্ঠানিকভাবে সামগ্রিক দেশের সাধারণ মানুষের জন্য কাজ করতে গেলে তার জন্য যে সংস্কার প্রয়োজন, সেই সংস্কারগুলো নিয়ে সঠিকভাবে কাজ করা হয়নি। কিছু কিছু ক্ষেত্রে হয়েছে যেগুলোর ফলাফল আমরা ভোগ করছি। আমি উল্লেখযোগ্যভাবে বলতে পারি, আজকে যে গার্মেন্টস নিয়ে আমরা প্রশংসা করি, এই গার্মেন্টসে কিন্তু 90-এর গোড়ার দিকে তখনকার অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব উনি দুইটা কাজ করে দিয়েছিলেন, যার সুফল আমরা ভোগ করতেছি। সেটা হচ্ছে বন্ডেড ওয়্যার হাউস এবং ব্যাক টু ভ্যাকেন্সি। আজকে যদি ওই সিস্টেম, ওইটা একটা সংস্কারের অংশ, তারই ধারাবাহিকতায় কিন্তু এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি এখন প্রসার লাভ করেছে, ব্যাংক লিঙ্কেজ ইন্ডাস্ট্রিগুলো তৈরি হয়েছে, এগুলো কিন্তু ওই কারণে হয়েছে। তো এরকম সংস্কার করতে গেলে আপনাকে, এখন যে সংস্কারের কথা বলেছে, এখানেও সংস্কার হচ্ছে, কিন্তু কি হচ্ছে আমরা কি হবে আমরা জানি না। সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া, আপনি একটা প্রসেস তৈরি করবেন, সেটা ধাপে ধাপে কিন্তু পরবর্তী সরকার বা যারা সরকার পরিচালনা করবে তারা এটা এগিয়ে নিয়ে যাবে। বিভিন্ন সময় তো বিভিন্ন দল, রাজনীতি দলগুলো ক্ষমতা এসেছে, পালাবদল হয়েছে, তারা আসলে কতটা প্রত্যাশা পূরণ করতে পারছে এবং সংস্কারগুলো তখন হয়নি কেন আপনার কাছে কি মনে হয়? এটার মূল কারণ হচ্ছে, যখনই আমাদের দেশে বিগত সরকার যারা আসছে সবসময় তারা দলীয় জিনিসটাকে প্রাধান্য দিয়ে দেয়। সমস্যাটা এই জায়গায়, অর্থাৎ আপনি একটা সংস্কার করতে গেলে একদিনে তো হয় না, এটা একটা প্রসেস থাকে। তো এই পদ্ধতি যখন চালু থাকে সেইটাকে আপনাকে চালিয়ে নিয়ে যেতে, পরবর্তী সরকার যে আসবে তারও দায়িত্ব হচ্ছে ওটা আগিয়ে নিয়ে যাওয়া, তাহলে এটার একটা সময় গিয়ে ওটা সুফল পাওয়া যায়। কিন্তু আমাদের দেশে সবসময় দেখা গেছে যে পরবর্তী সরকার যারা আসেন, পূর্ববর্তী সরকার এটা পুরোটাই বাতিল করে দিয়ে নতুন করে ওনারা আবার ধ্যান ধারণা প্রতিষ্ঠা করার চেষ্টা করেন, যার ফলশ্রুতিতে আমরা যে তিবিরে সেই তিবিরে রয়ে গেছে। আমাদের যে পরিমাণ উন্নতির দরকার ছিল, যেরকম প্রত্যাশা ছিল সেরকম পূরণ হয়নি। আপনার কাছে একটু ফিরতে চাই, স্বাধীনতার 54 বছর, বাংলাদেশের 54 বছর যে উদ্যোগ নিয়ে স্বাধীনতায় ঝাঁপিয়ে পড়েছিল তরুণ জনতা, আপনার কাছে কি মনে হয় তরুণ রাজনীতিবিদ হিসাবে সে প্রত্যাশা আসলে কতটুকু পেয়েছে, প্রাপ্তি কতটুকু হয়েছে? তা প্রাপ্তি তো হয়েছে। আমরা 54 বছরে তো অনেকে গিয়েছি, এমন না যে আগেই নিয়ে আমরা বিভিন্ন দিক থেকে, যেমন গার্মেন্টসের কথা বললো, গার্মেন্টস সেক্টরে আমরা অভূতপূর্ব সাফল্য পেয়েছি। এবং গার্মেন্টস হচ্ছে আমাদের যতগুলো খাত আছে, অর্থনৈতিক খাত, তার এক নম্বর হচ্ছে গার্মেন্টস। সো এই যে গার্মেন্টসে আমাদের একটা অভূতপূর্ব সাফল্য এসেছে, আমাদের ক্রীড়াতে প্রচুর সাফল্য এসেছে, বিশেষ করে ক্রিকেটে সাফল্য এসছে, অবকাঠামোগত অনেক ডেভেলপমেন্ট হয়েছে, এটা তো অস্বীকার করার সুযোগ নেই। আপনি ধরেন পদ্মা সেতু, মেট্রো রেল, আমরা কিন্তু সুফল পাচ্ছি। যেমন আজকে এত রাস্তায় জ্যাম, যে কিনা মেট্রো রেলে আসছে সে কিন্তু খুব সহজে আসতে পারছে, তার কিন্তু এই জ্যামটাকে ফেস করতে হচ্ছে না। ঠিক তেমনি অবকাঠামোগত প্রচুর উন্নয়ন হয়েছে। যেটা হয় নাই সেটা হচ্ছে আমাদের মানসিক ডেভেলপমেন্টটা হয় নাই। অর্থাৎ মানুষ হিসেবে আমি যে দেশপ্রেম, দেশের প্রতি একটা ভালোবাসা থাকবে, আমার দেশপ্রেম থাকবে, সেই বিষয়টা হয় নাই দেখে, ওই যে উনি যেমন বললেন যে ধরেন একটা গভর্নমেন্ট আসছে, এর আগের যে গভর্নমেন্ট ছিল তার যত সিস্টেম ছিল সেগুলো সব কিছু বাতিল করে দিয়ে সে একটা নতুন সিস্টেম তৈরি করার চেষ্টা করেছে। এতে করে কি হয়েছে? এতে করে বাধাগ্রস্ত হয়েছে আমাদের সামগ্রিক উন্নয়ন। এই সামগ্রিক উন্নয়নটা যদি আমরা চলমান রাখতে চাই, তাহলে যে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি খুবই গুরুত্বপূর্ণ কিছু কাজ করছেন। যেমন আমরা সংস্কার কমিশনের 6টা রিপোর্ট পেয়েছি। তো এই যে সংস্কার কমিশন উনি গঠন করে দিয়েছেন, এবং এই সংস্কারগুলো যদি চলমান প্রক্রিয়া থাকে তাহলে কিন্তু দেশ একটা ভালো কিছু পাবে। এখন যারা কিনা আগামীতে ইলেকশনে নির্বাচিত হবেন, তারা নির্বাচনে এসে বললেন যে এই সংস্কার আমরা মানি না, তাহলে কি হলো? তাহলে জনগণ তার যে প্রাপ্যটা সেটা থেকে যে বঞ্চিত হলো। এই ধরনের ধরেন ডেভেলপমেন্টগুলো অথবা সরকারের যে চলমান প্রক্রিয়াগুলো, এগুলো যদি চালিয়ে নেওয়া যায় তাহলে দেশের জনগণ অবশ্যই উপকৃত হবে। তবে 54 বছরে আমাদের অনেক ঘাটতি আছে, আবার অনেক ধরনের আমরা সাফল্য পেয়েছি। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি। এই দুর্নীতিতে আমরা প্রতিটা দল যারা মানে ক্ষমতা এসছেন তারা প্রত্যেকে দুর্নীতির সাথে সম্পৃক্ত ছিল। আমরা জেনারেল এরশাদের খবর জানি, এরপরে যারা এসছেন 1991 থেকে 2024 সাল পর্যন্ত আমরা দেখেছি যে তাদের ধারাবাহিকতা কিন্তু আছেন। সো এই দুর্নীতিটা থেকে যদি আমরা মুক্ত হতে পারি তাহলে দেশের জনগণ আসলে একটা ভালো কিছু পাবে, তারা মানে সিগনিফিক্যান্ট একটা রেজাল্ট আমরা পাবো। কিন্তু দুর্নীতি যতক্ষণ পর্যন্ত আপনি রুট লেভেল থেকে একদম শীর্ষ লেভেল পর্যন্ত শেষ করতে না পারবেন, যেমন এই সরকার আমলেও কিন্তু আমরা দেখছি যে অনেক সমন্বয়কের নামে অনেক ধরনের কথাবার্তা আসছে। গত পরশু আমি ফেস দ্য পিপল একটা অনুষ্ঠান দেখছিলাম, সেখানে এই সমন্বয়কদের মধ্যে এক সহ সমন্বয়ক ছিল ইসমাইল সম্রাট, সে অভিযোগ করলো
সাজিদ আলমের নামে, যে সে বোধহয় ফ্ল্যাটের কি দখল করেছে। গতকালকে তো সকল পত্রিকাতে এসছে যে আপনার পাঠ্যপুস্তক নিয়ে একটা ছাপানো নিয়ে একটা দুর্নীতি হয়েছে, সেখানে 400 কোটি টাকা বর্তমান যে নতুন একটা রাজনৈতিক দল এসছেন তাদের একজন যুগ্ম সদস্য সচিব, তিনি 400 কোটি টাকা লোপাটের সাথে জড়িত। আমি জানি না সত্য মিথ্যা, বাট এই যে দুর্নীতি ট্রেন্ডটা, সেটা যেই দলই আসুক না কেন, চট্টগ্রামের আপনার একজন সমন্বয়কের নাম আমরা জানি, রাফির নামেও কিন্তু 300 কোটি টাকার মতো একটা কথা এসেছিল, যদিও এগুলো তদন্ত সাপেক্ষে আসবে যে সত্য না মিথ্যা, বাট আসছে, এটাই আমাদের জন্য ভীতিকর। এটা বড় বিষয়। যে সংস্কারটা আমরা চেয়েছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে, বা যেই ছাত্র জনতার মাধ্যমে একটা অভ্যুত্থানের মাধ্যমে আমরা স্বৈরাচার পতন ঘটিয়েছি, সেখানে গিয়ে কিন্তু আমরা এ ধরনের নেতিবাচক খবরগুলো পেতে চাই না। আমরা চাই ইতিবাচক খবর আসবে, আমরা চাই এই তরুণদের মধ্য থেকে চমৎকার কিছু ইতিবাচক পরিবর্তন আসবে যাতে করে জনগণ আসলে উপকৃত হবে। ধন্যবাদ আপনাকে। আপনি যেতে চাইছি অন্য বছরে, আপনি যেহেতু পর্যটন খাত নিয়ে কাজ করছেন, দীর্ঘ সময় ধরে এই শিল্পের সাথে যুক্ত আছেন, আমাদের একটা সম্ভাবনা আছে বাংলাদেশে বড় বড় পর্যটন শিল্প আসলে কতটা আসলে এগিয়েছে আপনার কাছে কি মনে হয়? পর্যটন শিল্প ব্যক্তি পর্যায়ে আগিয়েছে, বাট সামগ্রিকভাবে যেভাবে আগানো উচিত ছিল সেটা হয়নি। পর্যটন শিল্পে অ্যাকচুয়ালি আমাদের অনেক কিছুই আছে। পর্যটন শিল্পে তো আমরা অ্যাকচুয়ালি যেটা বিক্রি করি সেটা হচ্ছে সেবা, সার্ভিসেস আমরা বলি। কারণ এখানে অন্যান্য আইটেম যেগুলো, এগুলো কিন্তু আপনি একটা এই গ্লাস বিক্রি করলে ওটা বিক্রি হয়ে গেলো, কিন্তু এখানে কিন্তু সেবাটা বিক্রি করে। আমার ওই সুন্দরবন, আমার কক্সবাজার যা আছে ওটাই থাকবে, কিন্তু ওইটাকে সুন্দরভাবে উপস্থাপন করে বাইরের এবং দেশের ভিতরে যারা আছে তাদের কাছে সুন্দরভাবে উপস্থাপন করে এই সেবাটারে তৈরি করে তাদের কাছে পৌঁছানো হলো বিষয়। কিন্তু এখানে আমাদের সমস্যা যেটা হয়ে গেছে, আমাদের সরকার একেবারে, আপনি যদি স্বাধীনতার প্রথম থেকেই ধরেন, যতগুলি সরকারে এসছে, পর্যটনটা এই শিল্পের প্রতি নজর দেয়নি, অবহেলিত। কারণ ওনাদের সব কাজ সারার পরে এইটার কথা মনে হতে পারে। এখন ধরেন এখনকার বর্তমান সরকারের কথা বলি, ওনারা প্রথমে এখানে কোনো উপদেষ্টাই ছিলেন না, তারপরে ওনারা উপদেষ্টা দিলেন 2 মাসের জন্য, উনি তারপরে ইন্তেকাল করেছেন, এরপরে এখনো উপদেষ্টা নাই। এটা হচ্ছে পর্যটনের বাস্তব চিত্র। আমরা পর্যটন নিয়ে আরো কথা বলবো, কি যেতে চাই ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে। দর্শক, আপনারা দেখছেন লিডারশিপের এই আয়োজন, যেতে চাই ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে। দর্শক, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি ফিরতে চাই আপনার কাছে। নতুন নতুন রাজনৈতিক দলগুলো তৈরি হচ্ছে, আগামী দিনে নির্বাচন, এইদিকে সংস্কার। ছোট ছোট দলগুলোর জন্য আসলে চ্যালেঞ্জ কি আগামী দিনে? ছোট দলের চ্যালেঞ্জ সবসময় জন্য থাকে, কারণ ছোট দলগুলো আসলে বড় হয়ে উঠতে পারে না, কারণ তাদের অনেক লিমিটেশনস আছে, ফাইন্যান্সিয়াল লিমিটেশনস আছে, কর্মী সংখ্যার একটা লিমিটেশনস আছে। বাট ছোট দলগুলো কিন্তু আসলে অনেক বড় রোল প্লে করছে। যেমন ধরেন বিগত সময়, গত 3-4-5 বছর বিগত যে সরকার পতন হয়েছে, তার জন্য কিন্তু একটা ক্রিয়ানক হিসেবে কাজ করছে ছোট দলগুলো। আপনি জানেন যে বিএনপি নেতৃত্বে প্রায় 66টা রাজনৈতিক দল কিন্তু মাঠে ছিল কন্টিনিউয়াসলি। এই যে 66টা দল, আপনি সংখ্যাটা কিন্তু গুরুত্বপূর্ণ। বহির্বিশ্বে কিন্তু এইটা নিয়ে কথা হয়েছে যে বর্তমান গভর্নমেন্টের এগেনস্টে 66টা দল মাঠে আছে। সো ছোট দলগুলোর অনেক ভূমিকা আছে, কিন্তু মূল জায়গাটা হচ্ছে ছোট দলকে ছোট দল হয়ে থাকার চাইতে বড় দল হয়ে ওঠার চেষ্টাটা আমরা দেখি না। যেমন ভাসানী অনুসারী পরিষদ গত কয়েক বছর যাবৎ কাজ করছে, তারা মাঠে ঘাটে কাজ করছে। ইনশাল্লাহ আমাদের প্ল্যান হচ্ছে ভাসানীর যে তার যে আদর্শ, সেই আদর্শটাকে আমরা সারা বাংলাদেশে স্প্রেড করব, যেটাকে কিনা আসলে বিগত সরকারগুলো করে নাই। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, যিনি কিনা নেতাদের নেতা, কিন্তু আনফর্চুনেটলি যারা কিনা দেশ পরিচালনা করেছে, মাওলানা ভাসানীকে কেন যেন তারা অগ্রাহ্য করেছে, তাকে কেন যেন হাইড করার চেষ্টা করা হয়েছে। তো আমরা সারা বাংলাদেশে স্প্রেড করার চেষ্টা করছি। আপনি সংস্কার এবং নির্বাচন এবং দল, এখানে একটা ব্যাপার আমি বলি আপনাকে। যেমন ধরেন সংসদ কমিশন যে রিপোর্টগুলো দিয়েছে, সেখানে নির্বাচন কেন্দ্রিক কিন্তু অনেকগুলো তারা রিপোর্ট দিয়েছে। তার মধ্যে একটা আছে হলো ধরেন নিবন্ধনের ক্ষেত্রে, নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের ক্ষেত্রে, সেখানে তারা সুপারিশ করেছে যে মাত্র 10% হচ্ছে জেলা এবং 5% উপজেলা। আমরা দেখছি আজকে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে হলো নির্বাচন কমিশন, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেই 2008-এর যে বিজ্ঞপ্তিটা ছিল, সেই বিজ্ঞপ্তির আকারে কিন্তু তারা গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অর্থাৎ আপনার 100 জেলা এবং হচ্ছে 100 উপজেলা এবং 22টা জেলা। এই যে কঠিন এবং হচ্ছে গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ একটা আইন তারা এখনো বিদ্যমান রেখেছে। আমরা ভেবেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস, এই গভর্নমেন্ট নিশ্চয়ই এই ব্যাপারগুলো নিয়ে তারা স্টাডি করছে, কিন্তু সংস্কার কমিশনের
কমিশনের সুপারিশ এবং এইটা আসলে আইন হিসেবে পাশ হতে হতে কবে নাগাদ যায়, এর সুফল আমরা পাবো কিনা আদৌ, সেটা আসলে আমরা জানি না। তবে ছোট দলগুলোর অনেক ভূমিকা আছে এবং ছোট দলগুলো কাজ করছে ইনশাল্লাহ। আমরা মনে করি যে ছোট দলগুলো বড় হয়ে ওঠার চেষ্টা করবে এবং বড় দলগুলোর অনেক ভূমিকা আছে ছোট দলগুলোকে সেই সুযোগটা দেওয়া। আমি একটা মিনিট সময় নিব। ভাই যেটা বলছেন পর্যটন খাত নিয়ে, আপনি দেখেন শ্রীলঙ্কা, মালদ্বীপের মতো রাষ্ট্র শুধু পর্যটন খাতের কারণে কিন্তু তারা মোটামুটি তাদের অর্থনীতি চলছে। বাংলাদেশ এত বড় একটা বৃহৎ রাষ্ট্র এবং সেখানে আপনার ধরেন আমাদের এত জনসংখ্যা, আমাদের এত অপরচুনিটি, কিন্তু কোনো গভর্নমেন্টই কিন্তু পর্যটন খাতকে নিয়ে খুব বেশি প্ল্যান করে নাই। ব্যক্তিগতভাবে অনেকেই করছে, যেমন কক্সবাজার আজকে এত হোটেল মোটেল হয়েছে, এগুলো কিন্তু ব্যক্তি পর্যায়ে, কিন্তু গভর্নমেন্টে কিন্তু সেই ইনিশিয়েটিভ আমরা পাই না। বাংলাদেশে কিন্তু প্রচুর সুন্দর সুন্দর জায়গা আছে। আপনি সিলেটে যান, আপনি খাগড়াছড়ি যান, বান্দরবান যান, রাঙামাটি যান, আপনি চিটাগং যান, কক্সবাজার যান, সেন্ট মার্টিন যান, কিন্তু সরকার বিদেশি যারা আছেন, যারা ফরেনার আছেন, তাদেরকে যে তারা এই বাংলাদেশে নিয়ে আসবে, এই ধরনের কিন্তু ইনিশিয়েটিভ আমরা পাই না। কিন্তু আপনি যত বেশি ফরেন আনতে পারবেন, যত বেশি বৈদেশিক মুদ্রা আপনি রাখতে পারবেন, আপনার অর্থনৈতিক চাকা তত শক্তিশালী হবে। বাংলাদেশের মতো এত বড় একটা কান্ট্রিতে যদি সেই সুযোগটা আপনি হেলায় হারান, এটা দুর্ভাগ্যজনক। অবশ্যই উচিত সরকারের এই বিষয়টা নিয়ে কাজ করা। এই শিল্পের সাথে আপনি কি মনে করছেন, উনি যে কথাগুলো বললেন, আপনি কতটুকু মনে করছেন? অবশ্যই উনি যেটা বলেছেন এটা তো সঠিক। পর্যটনের যে জিনিসটা হচ্ছে যে আমাদের যে জনসম্পদ আছে, এই জনসম্পদটাই কিন্তু ইউটিলাইজ করা যায়। আমরা পর্যটনের ক্ষেত্রে জনসম্পদ যেটা আছে আমরা কিন্তু ওইভাবে তৈরি করতে পারিনি, এবং এটা এই সরকারের ভূমিকাটা এই জায়গাতেই। ব্যবসা প্রাইভেট সেক্টর করবে, তার জন্য কোনো অসুবিধা নেই, কিন্তু সরকারের যে অবকাঠামোগত আইনগত ভিত্তিগুলো, এইগুলো হচ্ছে সরকারের দায়িত্ব। এবং আরেকটা বড় দায়িত্ব সেটা হচ্ছে বিদেশে আমাদেরকে সঠিকভাবে তুলে ধরা। আমি উদাহরণ হিসাবে বলি, এটা নিয়ে আমি বেশ বিগত কয়েক বছরে আমি বলে আমি কিছুটা বিড়ম্বনার মধ্যেই ছিলাম। সেটা হলো আমাদের রাষ্ট্রীয়ভাবে বলা হতো এখানে জঙ্গি আছে। পৃথিবীর কোনো দেশ আপনি আমরা দেখাতে পারবেন না জঙ্গি। তারা অনেক ঘটনা ঘটেছে, নিউজিল্যান্ডে হয়েছে, আমেরিকায় হয়, বিভিন্ন দেশে, ইউরোপে হচ্ছে, কিন্তু কোনো রাষ্ট্র নিজে স্বীকার করে না এখানে জঙ্গির ঘটনা ঘটেছে। তারা কিন্তু সবসময় ওটা কিন্তু অন্যদিকে নিয়ে যায় যে মানসিক বিকারগ্রস্ত বা অন্য পার্টি অন্যান্য বিষয়, কিন্তু জঙ্গি বলা হয়। আমাদেরই একমাত্র বাংলাদেশ যেখানে সবসময় রাষ্ট্রীয়ভাবে বলা হয় জঙ্গি আছে। যখন আপনি রাষ্ট্রীয়ভাবে বলবেন আপনার এখানে জঙ্গি আছে, সে থাক আর না থাক, বাইরে আমার অবস্থানটা কি হলো, যারা আসবে আপনার দেশে কি জন্য ভীতি সঞ্চার হলো, সেই ভীতি সঞ্চার হলো, যার জন্য মানুষ আসতে চায় না। তো এই জায়গাটাকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যিনি আছেন, ওনার বহির্বিশ্বে একটা ভালো সুনাম আছেন। উনি যদি এইটা একটু এখন যদি একটু এই বিষয়টা নিয়ে কাজ করে, আমার এই শিল্পের প্রতি নজর দেয় এবং বাইরে বহির্বিশ্বে যদি আমাদেরকে একটু পজিটিভলি তুলে ধরেন, আমার মনে হয় এটা আমরা খুব তাড়াতাড়ি এই শিল্পটা এগিয়ে যাবে। নিশ্চয়ই আমরা সামাজিকভাবে অবক্ষয় দেখছি, নানা রকম অপরাধ দেখছি। কয়েকদিন আগেও দেখলেন যে ধর্ষণের মতো একটা ঘটনা ঘটেছে। আমরা আসলে মানসিকভাবে আসলে আমরা কতটা পিছিয়ে যাচ্ছি কেন? হ্যাঁ, পিছিয়ে যাচ্ছি কারণ আমাদের ইনস্টিটিউশনালি সেই এডুকেশনটা নাই, অর্থাৎ মোরাল এডুকেশন, যেটা কিনা এখন আপনাকে মাস্ট আপনাকে শেখাতে হবে। যদি আপনার মোরালিটি না থাকে সমাজে, তাহলে তো সে নষ্ট হবে, এটা তো স্বাভাবিক বিষয়। আপনি স্কুলে আমরা যে ছোটবেলায় পড়াশোনা করেছি, আমরা টিচারদেরকে ভয় পেতাম, আমরা শিক্ষক দেখলেই তাকে সালাম দেওয়ার চেষ্টা করতাম, তাকে আমরা সম্মান দিতাম, কিন্তু এখন কি সেটা আপনি দেখছেন না। সো ওই জায়গাটা তৈরি করতে হবে, অর্থাৎ প্রাতিষ্ঠানিকভাবে প্রতিটি স্কুল কলেজে যদি আপনার সেই শিক্ষাটা দেওয়া হয়, মোরাল এডুকেশনটা দেওয়া হয়, তাহলে এই যে সামাজিক অবক্ষয়টা সেটা হবে না। আপনি দেখেন আজকে মবের মতো যে ঘটনাগুলো ঘটছে, মব জাস্টিস করে হত্যা করা হচ্ছে। গতকালকে হাবিবুল্লাহ বাহারের একজন সাবেক অধ্যক্ষ, ওনাকে হত্যা করা হয়েছে, গলা কেটে হত্যা করা হচ্ছে। খুবই দুঃখজনক, নাজুক ঘটনা। আপনি ধর্ষণের কথা বলছেন, সারা বাংলাদেশে প্রতিদিনই প্রায় এই ধরনের ঘটনা ঘটছে। মাদারীপুরে দেখলাম মসজিদের মধ্যে 3 জনকে হত্যা করা হয়েছে গলা কেটে। সো এই ধরনের ঘটনা যদি ঘটতেই থাকে তাহলে তো প্রভাবিত আর বেশি হবে। আমি মিডিয়াকে বলবো যে এ ধরনের ঘটনা যেন, যদি বা হচ্ছে, কিন্তু এগুলো প্রচার কম করতে। কারণ প্রচার হলে হচ্ছে কি, যত বেশি প্রচার হচ্ছে তত কিন্তু আরো অনেকে উৎসাহিত হচ্ছে, আরে আমি তো, অপরাধ তো হচ্ছেই, কন্টিনিউ হচ্ছে। আর বিচারহীনতা যে আমাদের সংস্কৃতিটা তৈরি হয়ে গেছে, যদি আপনি সুশাসন প্রতিষ্ঠা করতে না পারেন, যদি আপনি জাস্টিস অ্যাপ্লিকেশন না করতে পারেন, তাহলে আসলে আমাদের এই সামাজিক অবক্ষয় থেকে আমরা কখনোই মুক্ত হব না। আর সামাজিক অবক্ষয় থেকে মুক্ত হতে হলে অবশ্যই আপনাকে পারিবারিক এবং প্রাতিষ্ঠানিক এবং রাষ্ট্রীয়, এই 3টা কাঠামোকে শক্তিশালী হতে হবে। এবং রাষ্ট্রকে অবশ্যই তার আইনটাকে সঠিকভাবে প্রয়োগ করতে হবে এবং কঠোর হতে হবে রাষ্ট্রকে। রাষ্ট্র যদি বিনয়ী হয় এই ব্যাপারগুলোতে, তাহলে কিন্তু আপনার অপরাধ কখনোই কমবে না। আমরা দেখলাম যে হিজবুত তাহরির তারা বাংলাদেশে আপনার মিছিল করলো।
এখন যে ভাই যেমন বলছেন যে সরকার থেকে বলবে হচ্ছে জঙ্গি বাংলাদেশে নাই, কিন্তু এখন তো সারা বহির্বিশ্বে প্রমাণ হয়ে যাচ্ছে যে আমার হিজবুত তাহরিরের মতো একটা নিষিদ্ধ দল সে হচ্ছে মিছিল করে বেড়াচ্ছে। তাহলে আমি কিভাবে করে পর্যটক পাবো, কিভাবে করে আমি বৈদেশিক যে সহায়তা সেই সহায়তা পাবো, আমি কিভাবে ইনভেস্ট পাবো, আমার দেশে কেন তারা বিজনেস করতে আসবে যদি এই ধরনের নিউজগুলো বেশি বেশি প্রচার হয়, মানুষের মধ্যে ভীতি সঞ্চার হয়। তো আমরা চাই যে আসলে সরকার রাষ্ট্রীয়ভাবে এবং সামাজিকভাবে, পারিবারিকভাবে এবং প্রাতিষ্ঠানিকভাবে যদি মোরাল এডুকেশনটা ইমপ্লিমেন্ট করা যায়, তাহলে ইনশাল্লাহ আমরা হয়তো বা অচিরে দেখতে পারবো যে এই মবের সংস্কৃতি বা অপসংস্কৃতিগুলো আমরা মুক্ত হতে পারি। নিশ্চয়ই। আমরা বাংলাদেশ নিয়ে আপনার ভাবনা কি, আগামীতে বাংলাদেশ কিভাবে দেখতে চান? পজিটিভ বাংলাদেশ নিয়ে আমি কথা বলতে চাই। আমি ওনার কথার সূত্র ধরে একটু বলতে চাই যে জিনিসটা আমাদের সামাজিক প্রেক্ষাপটে যে ঘটনাগুলো ঘটছে, এটার মূল কারণটা কিন্তু আমাদের প্রথম জীবনের শিক্ষাটা কিন্তু পরিবারে হয়, তারপরে কিন্তু সে সামাজিক যায়, তারপরে কিন্তু এডুকেশনাল। তো আমরা এই দুইটা স্তরে কিন্তু খুব নাজুক অবস্থায় আছি। পরিবারের শিক্ষাটাও আমরা সঠিকভাবে পাচ্ছি না, এবং এই সামাজিক যে সে যে জায়গায় বড় হচ্ছে সেখানকার পরিবেশটাও সে ভালো পাচ্ছে না। ইনস্টিটিউশনে তো অনেক পরে যাচ্ছে। তো যার জন্য হচ্ছে কি আমাদেরকে ওই জায়গাটাতে আমাদের নজর দিতে হবে, এবং সরকারের এটা বেসরকারি পর্যায়েও প্রত্যেকটা পরিবারকে তার ছেলে মেয়ে কি করছে না করছে, কি করছে, কাদের সাথে মিশছে। আমরা আমাদের ছোটবেলায় আমার বাবাও খোঁজ দিত, আমরা সন্ধ্যের আগে আজানের আগে বাড়ি ফিরতে হবে, এই যে একটা ধারণা আমরা কিন্তু এখনো ওইটা পোষণ করি। এই শিক্ষাগুলো কিন্তু আমাদের এখানে এখন নাই। আর এখন আরও একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে এই ডিজিটাইজেশনের কারণে প্রত্যেকের হাতে মোবাইল, অর্থাৎ সে ঘরে বসেও যে থাকলে ভালো থাকবে এরকম কোনো কিন্তু সুযোগ নাই। তো সুতরাং আপনাকে তাদেরকে এই শিক্ষার জায়গাটা কিন্তু খুব ফ্রেন্ডশিপ আকারে ছেলে মেয়েদের মধ্যে তৈরি করতে হবে পরিবারগুলোতে, তাহলে আপনার এই পরবর্তীগুলো এটা আমাদের খুবই অভাব হয়ে গেছে। এবং সামাজিকভাবেও এগুলা খেলাধুলার মধ্যে ছেলে মেয়েদেরকে ইনভলভ করতে হবে, যেটা আগে বিভিন্ন জায়গায় খেলাধুলাতে, আজকাল দেখবেন খেলাধুলার পরিমাণ অনেক কমে গেছে। এই যে স্পোর্টস, আমাদের অনেক ঢাকা শহরে অনেক ক্লাব আছে, কিন্তু স্পোর্টস ক্লাব কয়টা আছে? আমি একটা ক্লাবের সাথে আমাদের বলতে সিটি ক্লাব, যারা আমরা ফুললি স্পোর্টস ক্লাব। আমাদের ফুটবল প্রিমিয়াম ফুটবল আছে, ক্রিকেট আছে, এবং ক্রিকেট একাডেমি আমাদের ওখানে চলে, আমাদের জুডো কারে শেখানো হয়। তো এটা পুরো স্পোর্টসের। তো আপনাদেরকে এইগুলোর থেকে বেরোতে গেলে প্রথম যেটা দরকার, সরকারকে শুধু সরকারের দায় দিলে হবে না, এখানে সামাজিক যারা লিডার আছেন, বিভিন্ন সংগঠন আছেন, তাদেরকে এক সময় দেখেন খেলাঘর ছিল নাই, আপনি যে পর্যটন নিয়ে কিছু যুক্ত করতে চাচ্ছেন। আর পর্যটনের ব্যাপারে আমি বলি, আমাদের এখানে যেটা আমাদের এখন বিশেষ দরকার সেটা হচ্ছে আমাদের বাইরে আমাদের ইমেজ সংকট, সেই ইমেজটাকে ভালো করতে হবে। আমাদের ট্যুরিজম বোর্ড আছে, তাদেরকে ভালো মার্কেটিংয়ে যেতে হবে। আমাদেরকে আমাদের দেশের দেশকে ব্র্যান্ডিং করতে হবে, এবং আমরা কোন পণ্য কোন দেশের জন্য বিক্রি করব সেটা আমাদের নির্ধারণ করতে হবে। এবং আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত অভিমত, যেরকম ধরেন মালয়েশিয়া আমাদের জন্য একটা মানে অনুকরণীয় দেশ হতে পারে, কারণ মুসলিম দেশ হিসেবে তাদের ওখানে কিন্তু ক্যাসিনো আছে, কিন্তু আইন করা আছে কোনো মালয়েশিয়ান মুসলিম ক্যাসিনোতে যেতে পারবে না। অপরদিকে আবার দেখেন তারা হালাল ট্যুরিজম করছে, যেটা মিডল ইস্টের লোকরা ওখানে এসে হালাল ট্যুরিজম। আমাদের পুরা দেশটাই হালাল, কিন্তু আমরা কোথাও এই হালাল জিনিসটাকে তুলে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। একটু যদি যুক্ত করতে চান বাংলাদেশ নিয়ে আপনার ভাবনা, তরুণ রাজনীতিবিদ হিসেবে, তরুণ ব্যবসায়ী হিসেবে আপনার কাছে বাংলাদেশকে কিভাবে দেখতে চান আপনি? না, আমি তো স্বপ্নবাজ মানুষ, এবং আমরা স্বপ্ন দেখতে পছন্দ করি, যেহেতু মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, যিনি কিনা বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, তো ওনার রাজনীতি আমরা করি, ওনার আদর্শকে আমরা ধারণ করি। আমরা স্বপ্ন দেখি বাংলাদেশ একটা মানবিক রাষ্ট্র হবে, একটা আইনের শাসন প্রতিষ্ঠা হবে, একটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে, এবং সেটা নিয়ে আমরা কাজ করছি। ইনশাআল্লাহ অচিরে আমরা সেই জায়গাটাতে ফিরে যাব। এবং বর্তমান সরকার যিনি আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার প্রতি বাংলাদেশের প্রতিটা মানুষের একটা অগাধ বিশ্বাস আছে এবং আকাঙ্ক্ষা আছে যে নিশ্চয়ই উনি আগামী ইলেকশনটা একটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং পার্টিসিপেটরি ইনক্লুসিভ ইলেকশন করবে, যার মাধ্যমে বাংলাদেশ সঠিক গণতান্ত্রিক চর্চার মাধ্যমে একটা রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসবে ইনশাল্লাহ। এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের যে জনগণ, যে কর্মমুখী জনগণ, তারা যদি দেশকে ভালোবেসে সঠিক পরিকল্পনা এগোতে পারে, বাংলাদেশ বহির্বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। আমরা একটা গর্বিত জাতি হিসেবে সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আয়োজনে আসবার জন্য। আপনাকে ধন্যবাদ এবং চ্যানেলকে ধন্যবাদ। দর্শক, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আয়োজন শেষ করছি। দেখা হবে নিশ্চয়ই আগামী পর্বে। সবাইকে ধন্যবাদ।